তরু নেমে গেলেও পুনরায় দরজার ফাঁক দিয়ে তাকায় নুসরাত। নির্জন তখন পাঞ্জাবির কুটানো হাত পুনরায় গুটিয়ে সাপের মতো ফুঁসতে ফুঁসতে চলে এসেছে দরজার কাছে। নুসরাত প্রথমে চেয়েছিল দৌড়ে নেমে যাবে, কিন্তু পরক্ষণেই বুঝতে পারল ধরা পড়ে যাবে। তাই সে উল্টো ছাদে যাচ্ছিলাম এরকম একটা ভাব করে দরজা খুলে ছাদে গেল। নির্জন তাকে দেখে দাঁড়িয়ে যায়, ইতস্তত করে বলে, আপনাকে তরুর সঙ্গে দেখেছিলাম, কিছু যদি মনে না করেন জানতে পারি ওর কি হন আপনি? ছেলেটি নিজ থেকে পরিচিত হতে চাচ্ছে দেখে প্রচণ্ড ভালো লাগছে ওর। সে আগ্রহ নিয়েই বলল, আমার নাম নুসরাত, তরুর মামাতো বোন, বিয়ে হচ্ছে আমার চাচাতো বোনের। ও, তাহলে একটু কষ্ট করে তরুর আম্মুকে বলবেন নির্জন চলে গেছে ঢাকায়, ওর একটা জরুরি কল এসেছিল বলে এসে হাঁটা শুরু করে দিল। নুসরাত ভ্রুকুচকে তাকিয়ে কিছু একটা ভেবে বলল, দাঁড়ান দাঁড়ান। নির্জন পিছু ফিরে তাকায়। বলুন। নুসরাত স্বভাবসুলভ মিথ্যে বলতে শুরু করলো। সে খুবই চিন্তিত চেহারায় বলল, কি হয়েছে বলুন তো? তোর ছাদে এসেছিল, আমি সিঁড়ির ওইখানে দাঁড়িয়ে ছবিগুলো দেখছিলাম, কেমন হলো? এরপর দেখি তরু কেঁদে কেঁদে নেমে গেল। ও তো সহজে কাঁদবার মেয়ে নয়, কি এমন করলেন যে বেচারি কাঁদছে বলুন তো? নির্জনের বুকটা কেমন করে উঠল। তরু কাঁদছে, আশ্চর্য, কাঁদবে কেন? সে কি বেশি বলে ফেলেছে? ইতস্তত করে বলল, কি যে বলেন, কি করবো আবার? কিন্তু আপনি বা হুট করে চলে যাচ্ছেন কেন, কি এমন হয়েছে? নির্জন আমতা আমতা করে বলল, একটু রাগারাগি হয়েছে, তাই বলে কাঁদবে কেন বুঝলাম না। সেটাই তো, এখন হলের দিকে গিয়ে যদি কাঁদে সবাই দেখে কি বলবে? আচ্ছা যাই হোক, আপনি কি সত্যিই চলে যাচ্ছেন? নির্জন বিভ্রান্ত হয়ে গেল। এখন চলে গেলে তরু বেচারি বিপদেই পড়বে। ওর আম্মু নিশ্চয়ই বুঝবেন ওর কারণে এভাবে চলে গেছে সে। নুসরাতও বলবে, যেহেতু সে নতুন মেহমান, সবাই এটা সিরিয়াসলি নেবেন। নির্জন ইতস্তত করে বলল, আচ্ছা থাক, আপনি ওর আম্মুকে কিছু বলার দরকার নেই, আপনার না জরুরি কাজ? নির্জন আমতামতা করে বলল, দেখছি কি করা যায়, এভাবে হুট করে চলে যাওয়া হয়তো ঠিক হবে না। আচ্ছা আমি গিয়ে দেখি তরু কি করছে। আপনি কি কষ্ট করে বাইরে গিয়ে ওর জন্য আইসক্রিম আনতে পারবেন? যা গরম পড়েছে, তরু আইসক্রিম অনেক পছন্দ করে, আনলেই খুশি হয়ে যাবে। আচ্ছা আমি যাচ্ছি বলে নির্জন যখন সিঁড়ি দিয়ে নেমে গেল, নুসরাত দাঁড়িয়ে থেকে কপালে হাত দিয়ে বিড় করে, বাবা, এদের মাঝে তো কিছু একটা হয়ে গেছে। তরু জিতছিস বোন, জিতছিস বলে তাড়াতাড়ি সেও নেমে গেল। এসে দেখে তরু একটি চেয়ারে মুখ ভার করে বসে আছে। নুসরাত চারদিকে তাকিয়ে কানের কাছে ফিস ফিস করে বলল, ঘটনা কি বলতো তরু? ওই ছেলে কি বলেছিস সে রাগ করে ঢাকায় চলে যাচ্ছে? তরু অবাক হয়ে বলল, কি চলে যাচ্ছে মানে? হ্যাঁ, আমাকে বলল তরুর আম্মুকে বলবেন আমি চলে যাচ্ছি, যাই ফুপুকে বলে আসি। তরু ওর হাত খামছে ধরে বলল, কুত্তি, তুই এই কথা গিয়ে বললে আম্মু আমার চুল সব ছিঁড়ে ফেলবে। তাহলে কি করবি? উনি তো সাপের মতো ফুঁসতে ফুঁসতে চলে যাচ্ছে। তুই মিথ্যুক, তোকে দিয়ে বিশ্বাস নেই। নুসরাত ওর হাত টেনে টেনে ধরে নিয়ে বলল, দেখে যা চলে যাচ্ছে কিনা। তরু উঠে গেল। বারান্দায় এসে রেলিং থেকে দাঁড়িয়ে দেখে নির্জন সত্যিই চলে যাচ্ছে, একেবারে সেন্টারের গেটের কাছে চলে গেছে। তরু শুকনো ঢোক গিলে বলল, এখন কি করবো বল তো? গিয়ে আটকে ফেল, শাড়ি পরনে যেতে যেতেই কোনো গাড়িতেই উঠে যাবে। আর পাগলের মতো ছুটলে মানুষ দেখে কি বলবে? তাহলে কল দে। ও হ্যাঁ, তাই তো, বলে তরু ফোন বের করে কল দিল নির্জনকে। একবার রিং হতে রিসিভ করলো ও পাশ থেকে। তরু আশেপাশে তাকিয়ে ফিস ফিস করে বলল, প্লিজ আমার কথা শুনুন, যেখানে আছেন দাঁড়ান প্লিজ, আমার কথা শুনুন আগে। হ্যাঁ বলো, কি হয়েছে? বলছি এসে আপনি জাস্ট একটু দাঁড়ান। মানে কি? আমি তো এখন বাইরে এসেছি, ছাদে না। হ্যাঁ সেখানেই থাকুন, বাইরের রোদ, আমি এখানে দাঁড়িয়ে থাকবো কতক্ষণ? আমি আসছি তো এক্ষুনি। ও আচ্ছা, আসুন। তোর ফোন রেখে নুসরাতকে একটা চুমু দিয়ে বলল, আগে আমাকে বলে বাঁচিয়েছিস, আজ সবার বকা শুনতাম। তুই এখন ভেতরে যা, আমি আসছি। দুইজন না হয়ে গেলে খুঁজবে ওরা। আচ্ছা যা, কিন্তু আমার জন্য আইসক্রিম আনবি। আইসক্রিম কোথায় এখন পাবো? রাস্তায় ওই পাশে দোকান আছে। ওকে যা আনবো।
বলে তরু তাড়াতাড়ি শাড়ির কুচি ধরে সিঁড়ি দিয়ে নেমে গেল। তারপর বরকনের গাড়ির মাঝখান দিয়ে হেঁটে হেঁটে গেল গেটের কাছে। নির্জন সেখানে একটি ফুল গাছের পাশে দাঁড়িয়ে আছে, পেছনে হলুদ ফুল। গাছে কিছু পাখি কিচিরমিচির করছে। প্রচণ্ড রোদের মধ্যে শাড়ি পরা অবস্থায় দ্রুত আসতে গিয়ে তরু নেমে একাকার, রীতিমতো হাঁপাচ্ছে। নির্জন পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে কৌতূহল। তরু চারদিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে পড়ল, রাগ করার কথা আমি, আপনি উল্টো রাগ করে চলে যাচ্ছেন কেন? নির্জন ভ্রুকুচকে বলল, কিভাবে জানলে তুমি চলে যাচ্ছি? নুসরাত বলেছে। নির্জন কিছুটা হলো ব্যাপারটা বুঝতে পারল, তাই মুখের ভঙ্গি পাল্টে নিয়ে বলল, হ্যাঁ ঠিকই শুনেছ, চলে যাচ্ছি আমি। দেখুন ঝামেলাটা বাড়াবেন না, সবাই আমাকে বকবে। আমার কথা শুন। নির্জন আশেপাশে তাকিয়ে বলল, এখানে সিক্রেট করবে না তরু, সবাই দেখবে। কিন্তু আমার কথা তো শুনুন। নির্জন বিরক্তির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা তোমার কথা আরও কথা শোনানোর বাকি আছে, তাহলে চলো, রাস্তার ও পাশে ফুলকলি দেখা যাচ্ছে, গিয়ে বসে শুনি। তরুর মনে পড়ল নুসরাত আইসক্রিমের কথা বলেছিল। সে মাথা নেড়ে বলল, ঠিক আছে চলুন। কিন্তু নির্জনের কেমন কষ্ট হচ্ছে ওর অস্থিরতা দেখে, ঘেমে যাওয়া মুখ দেখে তার ইচ্ছা করছে বলে দেবে, আচ্ছা তুমি শান্ত হও, আমি যাব না, আস্তে আস্তে আসো। সেটা সরাসরি না বলে বলল, এত অস্থির হওয়ার কিছু নেই, খেয়াল করে রাস্তা পার হও। তরু কিছু না বলে শাড়ির কুচি ধরে পিছু পিছু আসছে, বারবার তাকাচ্ছে সেন্টারের দোতলার দিকে। কেউ না আবার খেয়াল করে তাকে। রাস্তা পার হয়ে এসে ঢুকলো তারা ভেতরে। নির্জন তাকে টেবিলে গিয়ে বসতে বলে আইসক্রিম দিতে বলল। এসি ছাড়া থাকায় ভাবলো এখন একটু জ্বালানোই যায় তরুকে, গরম লাগবে না, ঠান্ডা পরিবেশ। সে সামনের চেয়ারে বসে ঘড়ির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ যা অপমান করার তাড়াতাড়ি করো, আমার ঢাকা ফিরে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তরু ওর দিকে তাকিয়ে বলল, দেখুন আপনি উল্টো রাগ দেখাচ্ছেন, অথচ বাড়াবাড়ি আপনি করছেন। কীরকম? আপনি সাজিদকে বলেছেন আমার বিয়ে, ফেসবুকে অ্যাংরি রিয়াক্ট দিয়েছেন, আমি সাথে গিয়ে এমনি জিজ্ঞেস করেছিলাম এগুলো, আর আপনি কত আজেভাবে আমাকে কথা শুনিয়েছেন। কি এরকম বলে পোশাক নিয়ে? আমার অনেক লজ্জা লাগছিল, তাই রেগে গিয়েছিলাম। আমি কি বেশি কিছু বলে ফেলেছি আসলেই? তা নয় তো কি, আমি রাস্তার ছেলেদের পেট দেখিয়ে বেড়াচ্ছি, এরকম অন্য কাউকে বললে কি করতো শুনি? আর আমি একটু রেগে গিয়ে কি বলেছি, তাতেই আপনি চলে যাচ্ছেন? নির্জনের বুকটা ফেটে যাচ্ছিল তোর কথা শুনে, বেচারি কষ্ট পেয়েছে তাহলে। সেই তিস্তক্ত করে বলল, কিন্তু ম্যাডাম আমিও যে আগে থেকেই রেগেছিলাম। কেন? তুমি এসে হাওয়া হয়ে গেলে, আমি একা একা বসে থেকেছি। বাজে কথা বলবেন না। আপনি দেখেছেন কাজিনটা আমাকে কিভাবে নিয়ে গেছে, ওইখানে নিয়ে এই মেহেদি দেওয়াই লাগিয়ে দিয়েছে। আমি আম্মুকে পাঠিয়েছি, আপনাকে নাস্তা দিয়েছি কিনা ঘুমানোর জন্য রুম দিতেও বলেছি। তাছাড়া রাতে মেহেদি হাতের ছবি দিলাম, আপনি রিপ্লাই দেননি, দিলে আমি কথা বলতাম। মেসেজে বলতে হবে কেন? আসা যায় না? এই বিয়ে বাড়িতে বাইরের মানুষ ছিল অনেক, আমি কিভাবে যাব? আর তখন রাতও অনেক হয়ে গিয়েছিল। আচ্ছা তাহলে ভোরে আসা যেত না? আপনি জানেন আমি কয়টায় ঘুম থেকে উঠেছি? সবার বকা খেয়ে 9টার পরে উঠেছি। উঠেই কনের গোসল হ্যান দেন, তো তখন সাজিদকে পাঠিয়েছি আপনি উঠেছেন কিনা দেখতে। আমাকে ওরা কাজে লাগিয়ে দিয়েছিল। এরপর গোসল করে নিজেই রেডি হতে গিয়ে অস্থির। তাই বলে এরকম? আপনি বেশি বেশি ভাবছেন। আপনাকে আমি সকালেও মেসেজ দেইনি বলুন? গোসল করে রেডি হতে বলেছি। আবার সেন্টারে এসে খুঁজেছিলাম, কাজিন ছেলেদের জিজ্ঞেস করেছি খেয়েছেন কিনা, ওরা বলেছে খেয়েছেন আপনি। ছাদেও গিয়েছিলাম ভালো মন্দ কথা বলবো, কিন্তু আপনি মুড নষ্ট করে দিয়েছিলেন আজে বাজে কথা বলে। নির্জন ওর টেবিলে রাখা হাতের ওপর হাত রেখে বলল, আচ্ছা এত অস্থির হতে হবে না, আমি যাব না। তোর ওর দিকে তাকিয়ে বলল, হয়তো আরও কেয়ার নেওয়া উচিত ছিল আমার। আমি তো আর বড় হয়ে যায়নি যে এত কিছু বুঝবো। তাছাড়া ছাদে এরকম না বললেও পারতাম, সরি। নির্জন মুচকি হেসে বলল, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। ছাদে কত শুনিয়েছেন, ওটা অন্য কারণে, কিন্তু সত্যি সুন্দর লাগছে। এই যে মেহেদি দিয়েছ, তাও সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। বেয়ারা আইসক্রিম নিয়ে এলো। নির্জন হাতে নিয়ে তরুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, একটা তুমি এখনই খেতে পারো, আরেকটা নুসরাতকে দিও। তরু হাতে নিয়ে বলল, আপনি কিছু খান না? ইচ্ছা করছে না। তরু মুচকি হেসে বলল, আমার দিকে কেউ তাকিয়ে থাকলে কিন্তু
খেতে লজ্জা পাই। আচ্ছা আমি ড্রিঙ্কস নিচ্ছি, তুমি নিজের মতো খাও। মাথা নাড়ালো তরু। নির্জনকে ড্রিঙ্কস এনে দিল ছেলেটি। তরু আইসক্রিম খেতে খেতে বলল, প্রেম করবেন? নির্জন আতকে উঠে বলল, মানে কি? মানে টানে কিছু না, একজন আপনাকে দেখে ফিদা হয়ে গেছে। ও তাই নাকি? কে সে? বলবো? সমস্যা না থাকলে। নুসরাত। নির্জন অবাক হয়ে বলল, তাই নাকি? ও একটু দেখাতেই? আর তোমাকেই বা কখন বলল? বাবা, খুব নড়ে চড়ে বসেছেন মনে হচ্ছে। নির্জন আরও আগ্রহ দেখিয়ে বলল, তাই একটু হয়েছি, বেশ মিষ্টিও দেখতেও। তোর ভ্রুকুচকে তাকিয়ে বলল, তাহলে তো হলোই। প্রেম করেন? আমাকে জানিয়ে দেয় আপনি রাজি? না, আমারটা আমিই বুঝে নেব, তোমার জানানো লাগবে না। তরু মাথা নাড়ালো। নির্জন ড্রিঙ্কসের চুমুক দিয়ে তরুর দিকে তাকায়। ওর গালগুলো কেমন গরমে লাল হয়ে আছে। একটু আগে প্রচণ্ড মেজাজ খারাপ হয়েছিল। যদি সত্যি চলে যেত, ভাগ্যিস চায়নি। তরুর কষ্ট হয়, এমন কিছুই হয়তো তার দ্বারা করা আর কখনো সম্ভব হবে না। তরু আইসক্রিম খেতে খেতে বলল, আপনি দেখছি মেয়েদের মতো রাগ করেন কেন মনে হলো? এই যে আমি আসিনি বলে রেগে বসেছিলেন। ও আচ্ছা, তাছাড়া সেই পরিয়ে দিয়েছেন এক আপু, তাড়াহুড়ো এত ভাবিও নি। আর আমি একা তো এভাবে পড়িনি, সবাই পড়েছে। কিন্তু মনে হলো ছেলেরা শুধু তোমার দিকেই তাকিয়েছিল। তাই? হ্যাঁ, আর আমি অন্য কারো কিছু দেখা যাচ্ছে কিনা খেয়াল করিনি। ওর শেষের কথাগুলো তরুর কাছে ভীষণ নরম লাগলো। নির্জন কি ভেতরে ভেতরে তাহলে অনেক আবেগী মানুষ? তরুর তাই মনে হলো। সে মুচকি হেসে বলল, শুধু আমাকেই দেখেছিলেন বুঝি? কিন্তু কেন? নির্জন আচমকে এই প্রশ্নে কী বলবে প্রথমে ভেবে পেল না। আমতা আমতা করে বলল, এখানে তো কাউকে আমি চিনি না, তোমাকেই শুধু চিনি তাই। ও আচ্ছা, ছেলেরা শুধু চেনা মেয়েদের দেখে, অচেনা মেয়েদের পেট দেখা গেলেও তাকায় না। তা তো অবশ্যই। তরু মুচকি হেসে বলল, তা আমার দিকে অন্য ছেলেরা তাকিয়েছে, ওরা কি আমাকে চেনে? নির্জন ড্রিঙ্কসে চুমুক দিয়ে সরাচ্ছিল না। কি বলবে ভাবছে সে। কিছু একটা তো বলতেই হবে তার। ইতস্তত করে বলল, চিনতেও পারে? তোমার পোস্টে কত রিয়াক্ট বাবা, সেলিব্রিটি লেখিকা। ও আচ্ছা, তাহলে কেউ সেলফি তুলতে এলো না যে? বাদ দাও তো এসব। কে কেন তাকালো তা নিয়ে কী হবে? তা ঠিক। খানিক সময় পর তরু পুনরায় বলল, আমি আসলে ছাদে বেশি রুড হয়ে গিয়েছিলাম, তাই না? সরি, সত্যি সরি। এমনভাবে বলেছিলেন লজ্জায় শেষ হয়ে যাচ্ছিলাম, আবার রাগও হচ্ছিল। তখন কি থেকে কি বলে চলে এসেছি। নির্জন ওর দিকে তাকিয়ে থেকে বলল, কিছু কিছু মেয়েদের সঙ্গে রাগ করে থাকা মুশকিল, তুমিও তেমন। তাই নাকি? 7 খুন মাপ টাইপ চেহারা। আজকাল বড্ড ভুলভাল বকছেন। তরুর ফোন এলো তখনই। নুসরাত কল দিয়েছে। সে রিসিভ করতে ও পাশ থেকে বলল, কিরে, তুই আটকাতে গিয়ে নিজেই চলে গেলি নাকি? আরে না, আসছি। সবাই খুঁজছে তো, মালা বদল হচ্ছে, সবাই ছবি তুলছে। আচ্ছা আসছি বলেই তরু ফোন রেখেই নির্জনকে বলল, যেতে হবে। আইসক্রিম অর্ধেক রয়ে গেছে, থাক বকা শুনবো পরে। নুসরাতের ওটা নিয়ে যাচ্ছি, আপনি একটু পরেই বের হন, ছবি তুলবেন আমাদের সঙ্গে। বলে এসে চলে গেল। চড়ুই পাখির মতো যেন মেয়েটি শুধু উড়াউড়ি করছে। নির্জন তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। ও বের হয়ে যাওয়ার মিনিট খানিক পরে নির্জন বিল চুকিয়ে বের হয়ে এলো। হাঁটতে হাঁটতে এলো সেন্টারে। বরকনেদের মিলিয়ে সবাই একে একে ছবি তুলছে। নির্জন নিরাপদ দূরত্বে থেকে তরুকেই দেখছে। এক সময় তরু আর নুসরাত গেল বরকনের দুই পাশে। নির্জন মোবাইল বের করলো তখন। তরুর ছবি তোলার ইচ্ছা থেকেই ঝটপট তুলে নিল কয়েকটি ছবি। তরু ছবি তুলে নাহেরা বেগমকে ফিস ফিস করে বলল তার কথা। তিনি এগিয়ে এসে বললেন, তুমি কোথায় বাবা? দেখাই পাচ্ছি না। খেয়েছে তো? হ্যাঁ। আসো আমরা ছবি তুলি বলে তাকে হাত ধরে নিয়ে গেলেন। তরুকেও ডাকলেন তিনি। কনের পাশে দাঁড়ালেন তরু, গেল নির্জনের পাশে। ছবি তোলার পর সে ভিড় দেখে একটু দূরে চলে এলো। বিয়ের সকল কাজ শেষে কনে বিদায় করে তারা বাসায় ফিরতে সন্ধ্যায়। অনেকেই সেন্টার থেকে বিদায় নিয়েছে। মেয়ে দুজন আর একটি ছেলে কনের সঙ্গে চলে গেছে। বাড়িতে অনেকটাই মানুষ কমে গেছে। রাতে সবাই ফ্রি খাওয়ার পর চা দেওয়া হচ্ছে। তরু ট্রেতে ওর আর নির্জনের চা নিয়ে উঠান পেরিয়ে গেল। এসে দরজায় নক দেওয়ার আগে তরু জানালা দিয়ে তাকিয়ে দেখে নির্জনের পরনের ট্রাউজার, খালি গা। সে ভেজা শরীরে বের হয়েছে বাথরুম থেকে।
তরু তাকিয়ে রইল। ফর্সা লোমশ বুক, মেদহীন পেট। সরে দাঁড়ানোর আগেই নির্জন দরজা খুলে বারান্দায় এসে ওকে দেখে বলল, তুমি? হুম, জানিয়ে এলাম। নির্জন তোয়ালে মেলে দিয়ে আশেপাশে দেখে বলল, এখন কেউ কিছু ভাববে না এলে এলে যে। তরু কোনো জবাব না দিয়েই রুমে ঢুকে গেল। টি টেবিলে ট্রে রেখে বসলো সোফায়। নির্জন ভেতরে এসে ম্যাগি হাতা, গেঞ্জি পরে বিছানায় বসার পর তরু চায়ের কাপ বাড়িয়ে দিয়ে পড়ল, চা খেয়ে ঘরে চলুন। এখানে সবসময় একা থাকতে হবে না। একা থাকতে আমার কোনো অসুবিধা নেই। গতকাল একা কাটিয়েছেন বলে কি রিয়াক্ট না করলেন? নির্জন চায়ের কাপে চুমুক দিয়ে বলল, জানি না রাগটা কেন হয়েছিল, একাকিত্বের জন্য নাকি কাউকে দেখার জন্য। তরু কথাটি শুনেছে, ভেতরে ভেতরে সে লজ্জায় কুকড়ে যাচ্ছে। সরাসরি কেউ এভাবে বলে বুঝি? তরু না শোনার ভান করে উঠে হাঁটা ধরে বলল, নুসরাতকে নিয়ে আসি। নির্জন হট করে ওর হাতটা ধরে ফেলল। তার ঠোঁট চায়ের কাপে। চায়ের চুমুক দিয়ে কাপ রেখে ওর দিকে তাকায়। বেগুনি রঙের মতো একটি পাতলা কামিজ পরনে, খোলা চুল, কি মিষ্টি লাগছে ওকে। সে হুট করে হাত ধরে যেন কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। হাত ছেড়ে দিয়ে বলল, বসো না, ও আসবে একটু পর, সমস্যা কি? তরু এসে সোফায় বসে নিজেও চায়ের কাপ নিল। নির্জন হুট করে বলল, তরু, কি তোমার রিলেশন আছে? মানে প্রেমিক টেমিক কিছু? তরু চায়ে চুমুক দিয়ে ভাবছে, আল্লাহ, এরকম একটা পরিবেশে যেন কিছু না বলে বসে। বেরসিক পুরুষ মানুষ নিয়ে বিশ্বাস নেই। সে নিজেকে স্বাভাবিক রেখে বলল, প্রেমিক থাকা না থাকা দিয়ে আপনি কি করবেন শুনি? খুন করব। তরু এগিয়ে যাওয়ার জন্য বলল, কাল ঘুরতে যাবেন? নুসরাত গেলে অবশ্যই। তরু এ কথায় প্রতিক্রিয়া না দেখিয়ে চায়ে চুমুক দিল। শুধু ভেতরে ভেতরে বলল, কত বড় ফাজিল, আমার প্রেমিক থাকলে খুন করতে চায়, আবার নুসরাতকে ছাড়া বেড়াতে যাবে না? মদ না খেয়ে মাতাল হয়ে আছে মনে হচ্ছে। বেশি সময় তারা আর একা বসতে পারল না। দরজায় এসে নক দিল নুসরাত। নির্জন উঠে গিয়ে খুলে দিতেই অর্থবহ হাসি মুখে এনে বলল, এসে কি বিরিয়ানিতে এলাচি হলাম? কি যে বলেন, আসুন ভেতরে। নুসরাত গিয়ে তরুর পাশে বসে বলল, আইসক্রিমের জন্য থ্যাঙ্কস। তরু বলেছে আপনি দিয়েছেন। সরাসরি কেউ কৃতজ্ঞতা প্রকাশ করলে নির্জনের অস্বস্তি লাগে, যদিও সভ্য পৃথিবীতে এটা ভদ্রতা বলে স্বীকৃত। সে চায়ে চুমুক দিয়ে বলল, আপনাকে রেখে চা খাচ্ছি। আমি খেয়ে এসেছি। হঠাৎ তরুকে না পেয়ে ভাবলাম কোথায় গেল। ও আচ্ছা। তরু চায়ের কাপ রেখে বলল, কাল আশেপাশে কোথাও বেড়াতে যাই চল। কোথায়? পাহাড়, চা বাগান, এসবে আর কি। আচ্ছা ঠিক আছে। নির্জন খানিকক্ষণ কিছু ভেবে বলল, কাল কিন্তু আমাদের ঢাকায় ফিরতে হবে। আবার দিনে দুপুরে রোদ থাকবে, বেরোনো যাবে না। নুসরাত প্রতিবাদ করে বলল, সে কি, এসেছেন থাকুন কয়েকদিন, না কালই চলে যাব। তরু তখন বলল, তবুও বেড়ানো যায় চাইলেই। নুসরাত ওর দিকে তাকিয়ে বলল, কিভাবে? আমরা তিনজন আজ ভোর 4টায় ঘুম থেকে উঠব। উঠে রেডি হয়ে বের হতে হতে 5টা হয়ে যাবে। তখন একেবারে ভোর, সতেজ নির্মল পরিবেশ। যেহেতু পাহাড়, চা বাগান দেখব, তাই ভোরেই ভালো লাগবে। আর রোদ পুরোপুরি উঠতে উঠতেই আমরা ফিরে আসব। ওর আইডিয়া খুবই পছন্দ হলো নির্জনের। সে চায়ের শেষ চুমুক দিয়ে বলল, ডান। লেখিকার কথাই শেষ কথা। ফিক করে হাসল নুসরাত। তরু তখন বলল, ভালো বুদ্ধি দিয়েছি বলে মেনেছেন। সব কথাই কি এভাবে মানবেন? হ্যাঁ অবশ্যই, মনে থাকে যেন। থাকবে? নুসরাত তখন বলল, ভোরে যেতে হলে এখনই ঘুমাতে হবে। আমি তাহলে যাই। বলে সে ট্রেতে কাপ তুলে নিয়ে হাঁটা ধরল। তরু ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে উঠে গেল বসা থেকে। নির্জন তরুর দিকে তাকিয়ে মুচকি হাসছে। তরু বাইরে এসে নুসরাতের পিঠে কয়েকটি কিল দিয়ে বলল, ঘুমাতে যাই বলে তুই এভাবে যে চলে এলি, আমি কি এই রুমেই ঘুমাবো? নুসরাত খিলখিল করে হাসতে গিয়ে ট্রে পড়ে গেল হাত থেকে। দুজনে সঙ্গে সঙ্গে জিভে কামড় দিয়ে চুপ হয়ে গেল। নির্জন দরজার কাছে এসে বলল, আমি কিছু টের পাইনি, কারণ কাপ ভাঙার আর আপনাদের হাসির শব্দ একই রকম। দুজন ভাঙা কাপের টুকরোগুলো ট্রেতে তুলে খিলখিল করে হেসে দৌড়ে যেন পালিয়ে গেল। তরুণ নানির গলা শোনা গেল ওই ঘর থেকেই। কিরে, এত খিলখিল করতাস কেন? একটারে সবে বিয়া দিছি। এদিকে তোরাও দেখি রসে ফাইটটা পড়তাছস। নির্জন মুচকি হেসে দরজা ভেজিয়ে গিয়ে মোবাইল হাতে নিল। একটু পরে তরুর মামা এলেন। এসে ভালো মন্দ গল্প করলেন তার সঙ্গে।
নুসরাত আগেই তাদের খাবার ব্যবস্থা করে নিল। 10টার দিকে তাকে ডেকে নিল খেতে, কিন্তু খেয়ে এসে নির্জনের ঘুম পাচ্ছিল না। কেমন যেন এক অস্থিরতা তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। বুক ফাঁকা ফাঁকা লাগছে, চোখ যেন বিদ্রোহ করছে। সারাক্ষণ তরুকে সামনে দেখতে চায় সে। নির্জন বিয়ের ওই ছবিটা বের করলো। তরু বরের পাশে দাঁড়িয়ে আছে, খয়েরি রঙের শাড়ি, এক হাত সামনের দিকে এনে অন্য হাতে কবজি ধরা। কি সুন্দর হাত, মোমের মতো মসৃণ, তুলতুলে দুটো গাল, জোড়া জোড়া ভ্রু, কি সুন্দর চুল। সে চোখ সরাতে পারছে না। জীবনে কখনো নিজের ভেতরে এমন দুর্বলতা টের পায়নি সে। বুঝতে পারছে, ওই স্পষ্ট বুঝতে পারছে, কিছুই করার নেই। এই বিশ্ব চরাচরের মালিক নিশ্চয়ই এই মেয়েটিকে তার ভাগ্যে লিখে রেখেছেন, লিখে দিয়েছে, নিশ্চয়ই দিয়েছে। না হলে এমন হচ্ছে কেন? খেয়ে এসে তরু আর নুসরাত একসঙ্গে ঘুমিয়েছে। নুসরাত কারো সঙ্গে চ্যাট করছে, তরু চেষ্টা করছে গল্প লেখার। অনেক দিন হলো কিছু লিখতে পারছে না। ছোট গল্প হলেও ফেসবুকে দেওয়ার ইচ্ছা, কিন্তু তরু লিখতে গিয়ে নায়কের জায়গায় একটি ছবি চোখের সামনে ভেসে উঠেছে। সেই মানুষটা হচ্ছে নির্জন। কানে সঙ্গীতের মতো বাজছে। বাতাসে তোমার চুল ওড়ার দৃশ্য থেকে সূর্যমুখী ক্ষেত সুন্দর নয় তরু? একাকিত্বের জন্য নাকি কাউকে দেখতে না পেয়ে রিয়াক্ট করেছি জানি না। তরু দীর্ঘ সময় পর খেয়াল করলো মোবাইলের নোট এসে নির্জনের বলা নানান কথা লিখে ভরে ফেলেছে। মোবাইল লক করে বালিশের পাশে রেখে দিল। মনটা যেন কেমন করছে তরুর। পাশ ফিরে নুসরাতকে জড়িয়ে ধরে চুপটি করে শুয়ে পড়ল। চোখে ভাসছে গাড়িতে নির্জনের কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে সে। নির্জন ঘুমিয়ে আছে তার কোলে। নির্জন বেখেয়ালে হাত ধরে ফেলেছে তার। দৃশ্যগুলো ভাবতে ভাবতে তরুর গা কাটা দিয়ে উঠল। নুসরাত মোবাইল থেকে চোখ সরিয়ে বলল, কি রে, কি হয়েছে? তরু জবাব দিল না। নুসরাত পুনরায় বলল, মন খারাপ? কিছু না, চুপ থাক। একটা কথা সত্য করে বলবি তরু? কি? নির্জন ভাইয়ের সঙ্গে কিছু আছে তোর, তাই না? বাজে কথা বলবি না। না হলেও আমি শিওর প্রেমে পড়েছিস। হ্যাঁ, প্রেমে পড়া তো সহজ। আমার সঙ্গে ঢং করবি না তরু। তোরা একসঙ্গে ঢাকা থেকে এসেছিস, এর ভেতরেই তো প্রেমে পড়ে হাবুডুবু খাওয়ার কথা। গাড়িতে একদিন একসঙ্গে এলেই বুঝি প্রেম হয়ে যায়? হওয়ার হলে দেখলেই তো হয়ে যায়। তাছাড়া তোদের দেখলেই লাগে প্রেম হবে। বুঝি না, কে ফুপু এই কথা বলে? কেন দেখলে মনে হবে? উনি কত লম্বা, আমি খাটো। উনি কত বড় লোকের ছেলে, মানে কোন দিক দিয়ে মনে হয়? কি জানি কেন যেন মনে হয় তোদের প্রেম হবে অথবা হয়ে গেছে। যত সব আজাইরা চিন্তা। আজাইরা না, নির্জন ভাই তোর প্রেমে পড়েছে, সেটাও আমি 100% শিওর। কীভাবে বুঝলি? সে থাক, যেভাবেই হোক বুঝেছি। তুই আমি সাহস করে সন্ধ্যায় ফাজলামও করেছি, আর উনি খুশি হয়েছে। তুই তো ছেলেদের মনোবিজ্ঞানী হয়েছিস, হাজারে বিজরে প্রেম করেছিস বলে কি ভাবছিস? কি যে ভাবিস নিজেকে? নুসরাত চুপ হয়ে গেল। পুনরায় চেটে মনোযোগ দিল সে। দীর্ঘ সময় পর তোর ইতস্তত করে বলল, একটা কথা বলি, তুই আবার অন্যদিকে নিবি না। বল। আয় দেখে আসি উনি কি করছে। নুসরাত মুচকি হেসে বলল, বুঝি তো, সবই বুঝি। দেখতে ইচ্ছা করছে সেটা বল। কুত্তি, আগেই বলেছি অন্যদিকে নিবে না। ওনার এখানে কেউ কি পরিচিত আছে নাকি? ঘুমালো কিনা, কিছু দরকার কিনা দেখতে হবে তো। নুসরাত ওন্না দিয়ে বলল, তোর জন্য না হোক, বেচারা আইসক্রিম পাঠিয়েছিল। দুলাভাই হলেও কত কিছু দেবে, একটু না হয় এখন হেল্প করলাম। কী সব যাতা বকছিস, চুপচাপ চল তো। দুজন রুম থেকে বের হয়ে উঠানে এলো। চাঁদনি রাত, চাঁদের আলোয় উঠানে গিয়ে গ্রিলের ছায়া পড়ছে। জোনাক পোকাগুলো ওড়াউড়ি করছে। নির্জনের রুমের দরজায় নখ দিল নুসরাত। প্রায় সঙ্গে সঙ্গে খুলে দিল নির্জন, যেন অপেক্ষায় ছিল সে। তারপর আগের কালো ট্রাউজার, গায়ে ম্যাগি হাতা গেঞ্জি। আসুন, ভেতরে আসুন। নুসরাত কিছু একটা ভেবে বলল, একটা গেম খেলবেন নুসরাত? নির্জন ভাই, আপনি তো অনেক লম্বা, দেখি পারেন কি না। বুঝিনি। আচ্ছা, আমি বুঝিয়ে দিই। আপনি দরজার পাল্লা দুটো দু হাত ধরে মেলে ধরবেন, মেলে সোজা দাঁড়ান। নির্জন তাই করল। নুসরাত এবার তরুকে ধরে বলল, তুই এদিকে আয়। বলে সে একেবারে নির্জনের সামনে তরুকে দাঁড় করিয়ে বলল, এবার আপনি ওকে টাচ না করে দরজা বন্ধ করার চেষ্টা করুন। সময় 2 মিনিট। তরু পিছে ফিরে তাকিয়ে বলল, এটা আবার কেমন খেলা? আরে এরকম খেলা আছে, লম্বা মানুষ ছাড়া পারে না। দেখি উনি কাজের লম্বা কিনা। তো একেবারে সোজা মূর্তির মতো দাঁড়িয়ে ওনার দিকে তাকিয়ে থাক। বলে নুসরাত বারান্দায় গিয়ে বলল, শুরু করুন।
নির্জন দরজার পাল্লা বরাবর বন্ধ করতে গিয়ে তার বুক তরুর নাকে কপালে লেগে যাচ্ছে। তরু মূর্তির মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলেও সে অনুভূতি শূন্য নয়। নক্ষত্রের বুক তার যতবার এসে নাকে লেগেছে শিরশির করে উঠছে তরুর বুক। নিজের অজান্তেই যেন ইচ্ছাকৃত তার মাথা নির্জনের দিকে আরো বেশি চলে যাচ্ছে। ওর বুক গলা একেবারে চোখের সামনে। 2 মিনিট অনেক সময় এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে তরুর পুরো শরীর যেন অদ্ভুত এক অনুভূতিতে অবশ হয়ে আসছে। চোখ বন্ধ করে শুকনো ঢোক গিলে তরু ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। মনে মনে বলছে, নুসরাত বোন, তুই আমাকে কেমন পরীক্ষায় ফেলেছিস। আমি যদি হঠাৎ এই লোমশুবুকে ঝাঁপিয়ে পড়ি, যদি জড়িয়ে ধরে ফেলি, যদি ওই গলায় মুখ লুকাই। নিজের অজান্তেই তরু এক পা পেছনে গেল। দরজা বন্ধ হয়ে গেল পলকে। দরজার সঙ্গে 2 হাত একত্র হওয়ায় তরুর 2 গালে নির্জনের 2 হাতে পেশি লেগে গেল। কেঁপে উঠল তরু। চোখ বুজে খামছে ধরল নিজের ড্রেস। নির্জন নেশাতুর চোখে তাকিয়ে আছে ওর দিকে। তাই ইচ্ছে করছে এক্ষুনি তরুকে শক্ত করে জড়িয়ে ধরতে। ইচ্ছা করছে তরুরও, অথচ দুজনই নিজেকে সামনে রাখছে। একে অন্যকে জড়িয়ে ধরার অধিকারের অভাবে। দরজায় নখ দিল নুসরাত। তরু ধাক্কা দিয়ে সরিয়ে দিল নির্জনকে। তারপর দরজা খুলে দ্রুত বারান্দায় গিয়ে বলল, নুসরাত চলে আয়, ঘুমাতে হবে। তারপর আর পিছু না ফিরে উঠান পেরিয়ে দ্রুত ছুটে গেল সে। নুসরাত মোবাইল টিপতে টিপতে বলল, গুড নাইট নির্জন ভাই, ঘুমান, সকালে দেখা হচ্ছে। নির্জন মেয়েটির দিকে তাকে অস্ফুট স্বরে বলল, ঘুম নষ্ট করিয়ে ঘুমাতে বলছিস বোন। তারপর দরজা বন্ধ করে বিছানায় গিয়ে গা হেলিয়ে দিয়ে বড় বড় করে শ্বাস ছাড়ল। অ্যালার্ম থাকায় সকালে ঘুম ভাঙল তরুরই আগে। ডাক দিল নুসরাতকে। উঠে বসে বলল, কল দেও নাকি, উঠে ফ্রেশ হোক। তরুর অকারণেই কেমন যেন হুট করে লজ্জা লাগছে কল দিতে। তবুও কল দিল। 2 বার রিং হতেই রিসিভ করলো নির্জন। ঘুম ঘুম গলায় বলল, হ্যালো, 4টা বাজে, উঠুন। ঘুমাতেই তো একজন দেয়নি সারা রাত, এখন আবার উঠতে হবে। তরু লজ্জায় লাল হয়ে পিট পিট চোখে নুসরাতকে দেখে নিল। তারপর বলল, ফ্রেশ হয়ে রেডি হন। তোমার ঘুম ঘুম ভয়েস অনেক মিষ্টি তো তরু। বিরিয়ানির মতো 1 প্লেট ঘুম ঘুম ভয়েস বিক্রি হলে ভালো হতো। তরুর ভেতরে ভেতরে কি যে হলো, ভালো লাগছে, লজ্জা হচ্ছে, যেন নুসরাত সব কিছু শুনে ফেলছে। আচ্ছা রাখি বলে কেটে দিল কল। দুজন হাত মুখ ধুয়ে কাপড় পাল্টে রেডি হয়ে গেল নির্জনের রুমে। গিয়ে নখ দিতেই খুলে দিল সে। কেস, জিন্স আর লাল গেঞ্জিতে কি যে সুন্দর লাগছে ওকে। তরু চোরা চাহরিতে কেবল দেখলো লাল গেঞ্জিতেও বুঝি ছেলেদের এত মানায়। আগে খেয়াল করিনি কখনো। তরু 3 জনই বের হয়ে এলো রাস্তায়। নুসরাত বলল, এখন রিক্সা পাবো না, হেঁটে হেঁটে যেতে হবে আমাদের। নির্জন ওর দিকে তাকিয়ে বলল, দোকানপাটও খুলতে দেরি আছে তাই না? হ্যাঁ, তাহলে আমরা নাস্তা পরে করে নেব। তরু চুপচাপ হাঁটছে। 3 জনই রাস্তা দিয়ে হেঁটে এলো একটা চা বাগানের কাছে। চারদিকে উচ্চতার চা গাছ গিয়ে যেন ধীরে ধীরে পাহাড়ে উঠেছে। অদ্ভুত সুন্দর সবুজ দৃশ্য। নির্জন মোবাইল বের করে সেলফি ক্যামেরায় ছবি তুলল একটা। নুসরাত তাদের নিয়ে গেল একটা সরু রাস্তা দিয়ে। 2 পাশে চা গাছ। হেঁটে হেঁটে তারা একটি পাহাড়ে এসে উঠল। এই জনপদ প্রায় জেগে উঠতে শুরু করেছে। পাখিরা ডাকছে। পাহাড়ের উপর থেকে চারপাশে চা গাছ দেখতে দেখতে দারুণ লাগছে। পাহাড়টি অনেক বড়। পাহাড়ের ওপরেই আরো ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য টিলা। নুসরাত একটু দূরে চলে গেছে। তরুকে নীরব দেখে নির্জন ফিসফিস করে বলল, আমাকে আর নুসরাতকে একটু একান্তে কথা বলতে দাও। তরু ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আমি কি করতে পারি? ওই টিলার পেছনে গিয়ে বসো। ওকে বলে হন হন করে হেঁটে চলে গেল। নুসরাত হা করে তাকিয়ে নির্জনকে বলল, ও কই যায়? নির্জন ঠোঁট উল্টে বলল, কি জানি। আচ্ছা আপনি এখানে বসুন, আমি গিয়ে দেখি কি হয়েছে। নুসরাত মাথা নাড়ালো। নির্জন আস্তে আস্তে হেঁটে টিলার কাছে গিয়ে দেখে তরু বসে আছে সে সামনে তাকিয়ে। সেখান থেকে চা বাগান দেখা যাচ্ছে। নির্জন ওর পাশে গিয়ে বসলো। তরু অন্যদিকে তাকিয়ে বলল, আপনি আসলেন যে? একান্তে তো আমি শুধু একজনকেই চাই ম্যাডাম। তরু কোনো জবাব না দিয়ে তাকিয়ে রইল উত্তরের দিকে, যেদিকে একটি কোকিল কুহু কুহু করে কোথাও উড়ে যাচ্ছে। তাকাবে না এদিকে? তরু তাও কোনো জবাব দিল না। নির্জন গাঢ় আবেগ মাখা গলায় বলল, আমি তোমার হাতটা একটু ধরে বসতে পারি তরু?
যে হাতের নখগুলো লম্বা। কথাটি তরুর ভীষণ ভালো লেগেছে, কিন্তু ভালো লাগলেই বুঝি হাত বাড়িয়ে দেওয়া যায়? তরু মুখ ফিরিয়ে সরাসরি তাকাতেও পারছে না লজ্জায়। সে বসা থেকে উঠে দাঁড়ায়। নির্জনের দিকে না তাকিয়ে, নুসরাত একা আছে, আমি গেলাম বলে টিলার আড়াল থেকে বের হয়ে চলে যায়। নির্জন মুচকি হাসে, তারপর পাহাড়ের নিচের চা বাগান ধরিয়ে একটা সেলফি তুলে নেয়। ইসাক সাহেব অফিসে যাওয়ার সময় হুসনাকে ইশারা করলেন বাইরে আসতে। বাসা থেকে বের হয়ে গাড়ি থেকে খানিক দূরে দাঁড়ালেন। হুসনাকে তিনি একটা দায়িত্ব দিয়েছেন, সাবধানে আপডেট জানতে হবে। এখন কে তিনি বহু আগে থেকেই সন্দেহ করেন, কারণ কার সঙ্গে যেন চ্যাট করে সে। কোথাও কিছু একটা আছে, কিন্তু সরাসরি জিজ্ঞেস করতে পারেন না, ফোন চেক করতে পারেন না। সেদিন তন্ময় অফিসে এলো, কথায় কথায় জিমের বিষয়টা আনায় হুট করে মনে হলো কোনোভাবে তন্ময়ের সাথে নয়তো কি আর। পরক্ষণে মনে হলো নাও হতে পারে, তবুও জিমের ব্যাপারটা মেনে নিলেন তিনি। সুন্দরী তরুণী মেয়ে বিয়ে করেছেন, যতটুকু পারা যায় শারীরিক ফিট থাকাটা জরুরি, তাই জিমের ব্যবস্থা করলেন। কিন্তু কেয়ার রিলেশন নিয়ে তিনি খুবই চিন্তিত। এরকম কিছু থাকলেও সংসারে মনোযোগী হবে না, পেছটান থেকে যাবে। কিন্তু এগুলো বের করার উপায় কি? নিজের স্ত্রীকে সন্দেহ করেন, সেটাও তো সবাইকে বলতে পারবেন না। তরু আর নির্জন শ্রীমঙ্গল যাওয়ার পর ভেবেছিলেন কালপ্রিট যদি তন্ময় হয় তাহলে ওরা এই সুযোগ নেবে। তাই হুসনাকে বলেছিলেন তিনি অফিসে থাকতেই বেশি আগে তন্ময় আসে কিনা দেখতে। এসে তন্ময় সিটিং রুমে না বসে কেয়ার রুমে যায় কিনা সেটাও খেয়াল করতে। কাজের মেয়েকেও এটা বলতে বিব্রত বোধ করছিলেন, তবুও বললেন। হুট করে নিজের অজান্তেই কেন যেন তন্ময়ের দিকে সন্দেহটা দিন দিন কারো হচ্ছে। হুসনা এসে পেছনে তাকিয়ে নিয়ে বলল, জি চাচা চলুন। মেয়েটি বহু বছর থেকে এ বাড়িতে কাজ করে, ওনাকে চাচা ডাকে, কথা বলে একদম শুদ্ধ বাংলায়। তিনি ড্রাইভারের দিকে তাকিয়ে দেখলেন সে গাড়ি মুছতে ব্যস্ত। তারপর আস্তে আস্তে করে বললেন, তন্ময় তো কাল আমি অফিস ফেরার অনেক আগেই চলে এসেছিল, কিছু কি টের পেলে? না চাচা, সিটিং রুমে বসে মোবাইল টিপছে শুধু। তাই নাকি? শিওর তুমি? হ্যাঁ, আমি তো চোখে চোখ রেখেছি, বারান্দা থেকে সরিনি। ইশাক সাহেব হুসনার বোকামি দেখে হতাশ হলেন, তারপর বুঝিয়ে বললেন, তুমি এরকম দাঁড়িয়ে থাকলে তো যাবে না, তুমি কিচেনে চলে যাবে, যেন কিছুই খেয়াল করছো না। আর এভাবে শুধু দেখবে কে আসে কিনা নিচে, এলে কি কথা বলে, তন্ময় ও রুমে যায় কিনা, গেলে কতক্ষণ থাকে, এসব দেখবে আর আমাকে ফোন দিয়ে জানাবে। হুসনা মাথা নাড়ালো। ইসাক সাহেব ওকে 500 টাকার একটি নোট দিয়ে বললেন, অন্য কাউকে বলো না, কেমন? জি চাচা। ইসাক সাহেব ওকে বিদায় করে গাড়ির দিকে গেলেন। ওরা ঘোরাঘুরি করে কোথাও কিছু খেতে আর যায়নি। নুসরাতি 9টার দিকে সোজা বাড়িতে নিয়ে চলে এসেছে। তিনজনই ফ্রেশ হয়ে নাস্তা করে নিল এসে। তরুর আম্মু বিকেলের দিকে বাড়িতে চলে যাবেন, তাই মাকে সে আড়ালে একবার ডেকে নিল, একেবারে বারান্দার মাথায়। নাহেরা বেগম বিরক্ত হয়ে বললেন, কী রে, কী বলার জন্য এত আড়াল খুঁজতেছিস? তরু চারদিকে তাকিয়ে বলল, আম্মা, তোমাকে একটা বিষয় ফোনে বলতে চেয়েছিলাম, কিন্তু কোনো ঝামেলা যদি হয় সেটা ভেবে বলিনি। এখন সামনাসামনি বললে বুঝবে তুমি। কি হয়েছে বলতো? আর বলো না, আমি ওইখানে গিয়ে মহাবিপদে পড়েছি। কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে তোমাদের কিছু বলতেও নিষেধ করেছে নির্জন ভাই। মানে কি বলছি সেগুলো? কি করেছে ও? আগে শোনো, সমস্যা হলো কেয়া ফুপু, সে ওইখানে কি যে করছে শুনলে অবাক হয়ে যাবে। সে কোনো দেশের এক জমিদারের মেয়ে। ওর জামাইয়ের বাড়ি জমিদারি করুক, তোর কি তাতে? শুনবে তো আগে আম্মু। বল, নির্জন ভাই ফুপা এবং তাদের ফুপু ছিল না, উনি সহ সবার সঙ্গে খারাপ আচরণ করে, মানে যা তা করছে। বলছে যে তাদের তোর বিপদ কি এখানে? তুই পড়তে গিয়েছিস, মন দিয়ে পড়বি। কীভাবে পড়বো? আমিও তো প্যাচে পড়ে গেছি। তুই কেন পড়বি? আর কে এত কিছু করলো ওরা তো জানায়নি আমাদের। কিন্তু আমাকে নির্জন ভাই জিজ্ঞেস করেছিল ফুপুর বিয়ের আগে রিলেশন ছিল কিনা। এগুলো কেমন কথা? সে এসব জিজ্ঞেস করবে কেন? ফুপুর আচরণ দেখেই আর কি জিজ্ঞেস করছে। ভাবছে জোরে বিয়ে দেয়া হয়েছে কিনা, কিন্তু সে তো নিজের ইচ্ছাতেই বিয়ে করেছে। হ্যাঁ, কিন্তু তুই কি বললি রিলেশনের কথা? ওর তো এসব ছিল না। ছিল। পাগল নাকি? থাকলেও নিজের ফুপু বা বোনের বাড়ি এসব বলে? বলি নাই তো। ভালো করেছি বুঝলাম, কিন্তু ফুপু তো ভালো করছে না। খানপুরের আমাদের একজন স্যারের ছেলে ছিল তন্ময়, ওর সঙ্গে ফুপুর রিলেশন ছিল। ওই ছেলে এখন তাদের বাসায় যায়, বুঝতে পারছো ঘটনা? ও কিভাবে চিনল? বোকার মতো কেউ বিয়ের পর প্রেমিককে বাসায় নেয়?
দাঁড়া, আমি ওকে কল করব একবার। না আম্মা, তুমি কল দিলে ওইখানে ঝামেলা বাঁধবে, বলবে আমি না বললে তুমি জানলে কি করে। তাছাড়া নির্জন ভাইও বলেছে বাড়িতে এসব না বলতে। তাহলে তোর কি হয়েছে গাধি? তুই তোর নিজের পড়ায় থাক, কে আসছে কে কি করছে তার তোর কি? আমি যে মিথ্যে বললাম, ফুপুর কোনো রিলেশন ছিল না, তো এখন তুই ফুপুর বাড়ি পড়তে গিয়ে ওর বিয়ের আগের কাহিনী বলে বেড়াবি নাকি? শুধু গায়ে গতরে পর হচ্ছিস, তাই না? এই তো তুমি শুরু করেছো, আমি তো বলি নাই ওকে। তাহলে তো হলোই, শেষ। তুই নিজের যে কাজে গিয়েছিস সেটাই থাক। তোর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা থাক, তুমি দাদা দাদি কাউকে এসব বলবে না, আব্বা কেউ বলবে না। বলা বলার কিছু হয়নি। আচ্ছা বলে তোর মায়ের কাছ থেকে চলে এলো, ভেবেছিল জিজ্ঞেস করবে এখন কি করবে সে, কিন্তু বিষয়টা মাকে বোঝাতেই পারছে না সে। নির্জনার তোর বের হলো দুপুরে গোসল করে খাওয়া দাওয়ার পর। ব্যাস, বাস স্টেশনে আসতেই জোহরের আজান হয়ে গেল। প্রখর সূর্যের আলোয় রাস্তাঘাট চিকচিক করছে। নুসরাতও সঙ্গে এসেছে তাদের বিদায় দিতে। নির্জন ওদের বাস কাউন্টারে বসতে বলে বাইরে এলো। নুসরাতদের কিছু একটা দিতে চাইছে। এই সময় কী দেওয়া যায় সে ভেবে পাচ্ছে না। গলি দিয়ে হাঁটতে হাঁটতে একটি চুরির দোকান দেখে ঢুকলো সে। কোন কালার কোন চুড়ি নিবে দ্বিধাদ্বন্দ্বে পড়ায় কয়েক রঙের বেশ কিছু চুড়ি কিনে প্যাকেট করে নিয়ে চলে এলো। বাসও চলে আসার সময় হয়ে গেছে বলে কাউন্টার থেকে জানালো। নির্জন নুসরাতের সামনে গিয়ে বলল, আপনাকে আমার কী যে ভালো লেগেছে বোঝাতে পারবো না। ভালো কিছু গিফট দিতে পারলে আমার খুবই আনন্দ হতো। হুট করে কিছু পেলাম না, তবুও সামান্য এই উপহার। নুসরাত হেসে বলল, বাস চলে আসবে আর আপনি এই ঝামেলা করতে গেলেন। ঝামেলা কিছুই হয়নি, নিন। নুসরাত হাত বাড়িয়ে নিল। নির্জন এগিয়ে গেল বাস আনতে। বাস আসতে আর কতক্ষণ লাগবে সেটা জিজ্ঞেস করতে। নুসরাত তখন তরুকে ফিস করে বলল, দেখেছিস, শালিকা আগে থেকে গিফট দিতে শুরু করেছে। আর দেবে না কেন? এরকম ভালো শালি আর পাবে? কথাটি শেষ করার আগে উড়ুতে তরুর চিমটি খেয়ে উফ করে উঠল। তরু আস্তে আস্তে বলল, কুত্তি, শালি করছিস নিজেকে। ওনার কাছে তোর কোন বোন বিয়ে দিয়েছিস? তরু উড়োতে হাত বোলাতে বলল, পালের অভিনয় কম করো, সবই বুঝি। যা ভাবতেছিস তার কিছুই না। নির্জন ফিরে এসে বলল, বাস চলে এসেছে। নুসরাত, তাহলে যান, একা একা বাসায় ফিরতে হবে আপনার। সমস্যা নেই ভাইয়া, আপনি কিন্তু একদিন ঢাকায় যাবেন, তরু থাকতেই যাবেন। আচ্ছা দেখা যাক, এখন তাহলে আমি যাই। মাথা নাড়ালো নির্জন। নুসরাত তরুকে জড়িয়ে ধরে বিদায় দিয়ে চলে গেল। আজ বাসে ওঠার আগে তরু মনে মনে দোয়া দরুদ পড়ে নিল। অ্যাক্সিডেন্টের কথা এখনও ভুলতে পারেনি। তাদের সিট পড়েছে মাঝখানে। তরু গিয়ে জানালার পাশে বসলো। নির্জন ব্যাগ রেখে পাশে বসে বলল, নুসরাতের জন্য মন কেমন করছে? তরু নির্লিপ্তভাবে বলল, ও আচ্ছা। নির্জন কপালের ঘাম মুছে বলল, এত গরম বাবা। তারপর কিছু একটা মনে পড়েছে। এরকম উঠে দাঁড়িয়ে বলল, আমি আসছি। কোথায় যাচ্ছেন? কোনো জবাব না দিয়ে তাড়াতাড়ি নেমে গেল সে। গিয়ে একটা দোকান থেকে ঠান্ডা পানি, আচার, আইসক্রিম আর চুইংগাম নিয়ে এলো। কি এটাই এত পাগল হয়ে নেমে গেলেন? আচার, আইসক্রিম এইসব। দুজন বাসে বসেই থাকবো, খাওয়া যাবে। ও আচ্ছা বলে তরু বাইরে তাকিয়ে পুনরায় বলল, শান্তি মতো বসুন, ঘেমে গেছেন। নির্জন ওর দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি তো এদিকে। বাইরে তাকিয়ে বলছো কেন? তরু মুচকি হাসলো কেবল। লজ্জা পাচ্ছে বুঝে ফেলায় মানুষটা আরও বেশি শুরু করছে। বাস ছেড়ে দিল তখনই। ফ্যানগুলো চলছে। পরিবেশটা ক্রমশ সুস্থির হতে শুরু করলো। নির্জন পানি খেলো এক চুমুক, তারপর অন্য আরেকটি বোতল বের করে তরুর পাশে রাখলো। চলতি বাসে মুখ লাগিয়ে খেতে হবে বলে আলাদা বোতল এনেছে। ধীরে ধীরে গরম একটু কমে আসায় সিটে হেলান দিল সে। তরু বুকে হাত বেঁধে বাইরেই তাকিয়ে আছে। মেয়েটি তার দুর্বলতা বুঝতেই পেরেই কেমন যেন পাল্টে যাচ্ছে। লজ্জা পাচ্ছে তা স্পষ্ট, নাকি বিরক্তও হচ্ছে। কে জানে, বিরক্ত হলে খুবই খারাপ হবে ব্যাপারটা। ভাববে একই বাসে একই সঙ্গে গিয়েছি বলে সুযোগে আজে বাজে কথা বলেছে। সকালে হাত ধরার কথা বলার পর চলে যাওয়াটা কি হিসেবে নেবে সে? লজ্জা নাকি উপেক্ষা? লজ্জাই হবে। তাছাড়া তাদের মধ্যে সেরকম কোনো কথাবার্তা হয়নি। হাত ধরতেই বা দেবে কেন? তার তরু তো এত সস্তা হতে পারে না। শুধুমাত্র বিরক্ত না হলেই হলো, তাকে ভুল না বুঝলেই হলো। তরু, এভাবে বাইরে তাকিয়ে বসে আছো কেন? ঘাড় ব্যথা করবে। আমি ঠিক আছি। এই কথাটি তরু না তাকিয়ে বলল। ও আগের দিনের ড্রেসটি পরেছে, ওড়না কাঁধে, খোলা চুল পিঠে ছড়িয়ে আছে। তার ঠোঁটের আগায় যেন
বারবার চলে আসতে যাচ্ছে। বাদ দাও তো এসব অস্বস্তি, হ্যান ত্যান। কেন যেন এত ভালো লাগছে, আদর পাচ্ছে। আমাকে তোমার চুলে স্পর্শ করার, নাক ডুবানোর, কখনো কখনো হাত ধরার অধিকার দিয়ে দাও। তবুও সরাসরি কিছু কেন যেন বলতে পারছে না সে। সবসময় ফুল নিয়ে হাঁটু গেড়েই বসেই বা বলতে হবে কেন? এভাবে তো সে পারবে না। কেমন একটা অস্বস্তিকর ব্যাপার মনে হয় তার। কেবল ঘুরিয়ে পেঁচিয়ে বুঝিয়ে দিতে মন চায়। তোর একটু মাথা নাড়ালো, তারপরে এদিকে মুখ ফিরিয়ে চোখে চোখ পড়ায় ফিক করে হেসে বাইরে তাকালো। মুহূর্তের মধ্যেই ঘটে গেল এটা। নির্জন মুচকি হাসলো। এ কেমন লুকোচুরি খেলা? সে তরুর দিকে নিবিড় হয়ে বাসের গ্লাসে আস্তে আস্তে ঠোকা দিয়ে বলল, কি হয়েছে ম্যাডাম? এদিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিয়ে হাসলে কেন? কিছু না। নির্জন খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে সিটে হেলান দিয়ে বসে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তরু বলুন। চোখে চোখ পড়লে লজ্জা পাচ্ছ? তরু হাসি হাসি গলায় বলল, আপনি এভাবে তাকাবেন না, লজ্জা লাগে অনেক। আচ্ছা ঠিক আছে, তুমি প্লিজ স্বাভাবিকভাবেই বসো। আমি তাকাবো না। আমি একবার ফিরছিলাম, দেখি তাকিয়ে আছেন। এখন নে তাকিয়ে স্বাভাবিকভাবে বসো। তরু সোজা হয়ে বসলো। নির্জন পানির বোতল বাড়িয়ে দিয়ে বলল, খাবে? মাথা নেড়ে না করলো তরু। আইসক্রিম খাবে? না করলো তরু। নির্জন চুমকাম বের করে দিয়ে বলল, খাও। তরু হাত বাড়িয়ে নিতে চাইলে নির্জন সরিয়ে নিয়ে বলল, প্লিজ। যে হাতের নখ লম্বা। তা তরু মুচকি হেসে বাইরের দিকে তাকিয়ে বলল, বা হাত ওটা। তরু ওর দিকে না তাকিয়ে বা হাত দিয়ে নিল চুইংগাম। তারপর বলল, আপনিও খান। নির্জন একটা চুইংগাম মুখে দিল। তরু এবার বাইরের দিকে না তাকালেও নিজের কোলে রাখা হাতের দিকে তাকিয়ে আছে। তরু বলুন, তুমি লজ্জা পাচ্ছ নাকি আমার প্রতি বিরক্ত হচ্ছ? প্লিজ সত্য করে বলবে। আমি এতটাও লাজুক না, কিন্তু আপনি তাকিয়ে থাকলে কি করব বলুন? ও, তাহলে বিরক্ত হচ্ছ? মোটেও না, শুধু তাকাবেন না, তাকালে আমি আনইজি ফিল করি। ওকে ম্যাডাম, আমি তাহলে এই চোখ বন্ধ করে নিলাম। তুমিও ইজি হও। তরু মাথা তুলে ওর দিকে তাকায়। সত্যি নির্জন সিটে হেলান দিয়ে বুকে হাত বেঁধে চোখ বুঝে আছে। সব কিছু স্বপ্নের মতো লাগছে তরুর। মানুষটা এত ভালোবাসা নিয়ে তাকায়, তরু শুধু লজ্জায় কুঁকড়ে যায়। খানিকক্ষণ মন ভরে দেখল ওকে, তারপর ধীরে ধীরে নির্জনের কাঁধে মাথা রাখল। নির্জন আতকে ওঠার আগেই ফিস ফিস করে বলল, প্লিজ তাকাবেন না। কেন? এমনি, শুধু আপনার ডান হাত দিন, আমি হাত ধরে এভাবে বসে থাকবো। নির্জন চোখ বন্ধ রেখেই বলল, তোমার কোন হাত থাকবে? তরু মুচকি হেসে ওর কানের কাছে ঠোঁট নিয়ে বলল, যে হাতের নখগুলো লম্বা। সত্যি? হ্যাঁ। নির্জন ডান হাত বুকে থেকে নামিয়ে কোলে রাখে। খানিক সময় পর তার আঙুলগুলোর ফাঁক গলে আরও 5টি আঙুল ঢুকে গেল। তারপর তরু কানের কাছে ফিসফিস করে বলল, শুনুন, আপনার কোনো কিছুতেই আমি বিরক্ত হই না, সব কিছুতেই ভীষণ মুগ্ধ হই। নির্জনের পুরো শরীর যেন কাঁটা দিয়ে উঠল।